আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তাহমিনা আক্তার মুক্তা, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমি তোমাদেরকে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর রসায়নের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এ অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে। এ অধ্যায়ের উপর আমি আরও একটি ক্লাস করেছি তোমাদের, সেখানে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা কাজগুলো সম্পূর্ণ করেছো। তাহলে আসো আজ এ অধ্যায়ের পরবর্তী আলোচনায় ফিরে যাই। গত ক্লাসে আমি রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, জারণ সংখ্যা কিভাবে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, এবং জারণ বিজারণ বিক্রিয়া যেটা রেডক্স বিক্রিয়া সে সম্পর্কে কিছু কথা বলেছিলাম, এবং জারণ সংখ্যা কি এগুলা নিয়ে বলেছিলাম। আজ আসো যে আমরা জারণ বিজারণ বিক্রিয়া আর কিছু শ্রেণীবিন্যাস আছে, অর্থাৎ কোন কোন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্ভুক্ত সেই বিক্রিয়াগুলা নিয়ে আলোচনা করব। জারণ বিজারণ বিক্রিয়া রেডক্স বিক্রিয়া আমি বলেছিলাম যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সে বিক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা প্রশ্ন তোমাদের প্রায় আসে যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংঘটিত হয়, সেটা কেমন? দেখো যে খুব সহজ উদাহরণ দিয়ে আমি বুঝাই যে সোডিয়াম সাধারণত কি করে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। আর এক্ষেত্রে ফ্লোরিন দিয়ে উদাহরণ দেই। ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ফ্লোরাইড মাইনাস আয়নে পরিণত হচ্ছে। এখন এই যে সোডিয়ামটা ইলেকট্রন ত্যাগ করলো যে বিক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। আর এই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করলো কে? ফ্লোরিন যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করলো বা যে প্রক্রিয়ায় ইলেকট্রনটা গৃহীত হলো সে বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে সোজাভাবে বোঝা গেল যে যে বিক্রিয়া ইলেকট্রনের ত্যাগ হয় সেটা হচ্ছে জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ হচ্ছে তার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে কি? জারণ। ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু নোট করার মতো যে ইলেকট্রন ত্যাগ যে বিক্রিয়া হচ্ছে তার নাম জারণ বিক্রিয়া, ইলেকট্রন গ্রহণ যে বিক্রিয়া হচ্ছে সেটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখন যে মৌলটা ইলেকট্রন ত্যাগ করলো সে কিন্তু বিজারক। এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম হচ্ছে বিজারক। আর এই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করলো ফ্লোরিন হচ্ছে এখানে কি? জারক। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করার বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, কিন্তু ইলেকট্রন যে ত্যাগ করলো সে হচ্ছে কি? বিজারক। আর ইলেকট্রন যে গ্রহণ করলো সে হচ্ছে কি? জারক। এই দুটো শব্দ নিয়ে তোমাদের প্রায় সময় সমস্যা হয় যে জারণ কোনটা আবার বিজারক কোনটা। তাহলে জারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে বিজারক, আর বিজারণ বিক্রিয়ায় যে ইলেকট্রন গ্রহণ করছে সে হচ্ছে জারক। তাহলে এখানে দেখা যায় ইলেকট্রন একটা বিক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করলো, ঠিক ওই বিক্রিয়ায় আরেকটা মৌল কি করলো? ইলেকট্রনটা গ্রহণ করলো। সেজন্য দেখা যায় ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ
একই বিক্রিয়ায় সংগঠিত হয় বলে আমাদের প্রশ্নটা এমন হয় যে জারণ বিজারণ বিক্রিয়া যুগোৎপদ বা একই সাথে সংগঠিত হয়। এটা হচ্ছে তোমাদের ইলেকট্রনীয় মতবাদ বলা হয়, যেটাকে যে জারণ বিজারণে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যদি তোমাদেরকে বলে যে জারণ বিজারণ ব্যাখ্যা করো, তাহলে সেটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ভিত্তিতে আমরা বলি যে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ বিক্রিয়া, আর যে ত্যাগ করলো সে হচ্ছে বিজারক। ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর যে গ্রহণ করলো সে হচ্ছে জারক। তাহলে এটা গেল হচ্ছে তোমাদের ইলেকট্রনীয় মতবাদ অনুসারে। এখন আমি যদি তোমাদেরকে সনাতন মতবাদটা বলতে যাই, সেখানে একটা উদাহরণ দেই যে হাইড্রোজেন প্লাস হচ্ছে ক্লোরিন, এখানে হয়ে যায় 2HCl, এটার নাম হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন দেখো এখানে হাইড্রোজেনের জারণ মান 0, কারণ এটা মুক্ত আয়ন হিসেবে আছে। এখানেও ক্লোরিনের জারণ মান হচ্ছে 0। এখানে হাইড্রোজেনের জারণ মান বেড়ে হয়ে যায় +1, জারণ মান কি হয় বৃদ্ধি পায়। আর এখানে ক্লোরিনের জারণ মান 0 থেকে হয়ে যায় -1, এখানে জারণ মানের কি ঘটে হ্রাস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 0 অবস্থা থেকে হাইড্রোজেনের জারণ মান বৃদ্ধি পেয়ে হয়ে গেল +1, আর ক্লোরিনের জারণ মান এখানে হয়ে গেল 0 থেকে হ্রাস পেয়ে -1। তাহলে সনাতন সংজ্ঞ অনুসারে যদি কোনো মৌলের সাথে কোনো ধনাত্মক মূলকের সংযোগ ঘটে, তখন সে বিক্রিয়ার নাম হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। ধনাত্মক মূলকে মনে করো এখানে ক্লোরিনের সাথে হাইড্রোজেনের সংযোগ ঘটে, তাহলে ধনাত্মক যুক্ত হলে বিজারণ, আর ঋণাত্মক যুক্ত হলে সেটা হচ্ছে জারণ। তাহলে দেখো এখানে ক্লোরিনের সাথে একটা ধনাত্মক মৌল হাইড্রোজেন সংযুক্ত হলো, তাহলে ক্লোরিনের সাথে যে হাইড্রোজেন সংযুক্ত হলো এটা হচ্ছে কি বিজারণ প্রক্রিয়া। আবার হাইড্রোজেনের সাথে ক্লোরিন যুক্ত হলো, এটা হচ্ছে ঋণাত্মক সংযুক্ত হলো, এখানে হচ্ছে কি জারণ বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রেও দেখা যায় যে কোন মৌলের সাথে ধনাত্মক অর্থাৎ ক্লোরিনের সাথে ধনাত্মক মূলক হাইড্রোজেন সংযুক্ত হলো, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার হাইড্রোজেনের সাথে কোনো ঋণাত্মক মৌল অর্থাৎ ক্লোরিন সংযুক্ত হলো, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে এখানেও একটা বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হচ্ছে। তাহলে মোট কথা যেটা সেটা হচ্ছে জারণ বিজারণ যুগোৎপদ বা একই সাথে ঘটে, এই বিষয়টাকে ব্যাখ্যা করা যায়। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ীও ব্যাখ্যা করা যায়, আবার সনাতন মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করা যায়। তোমাদের যেভাবেই আসুক তোমরা ওইভাবে ব্যাখ্যা করবে। এটাকে আমি জাস্ট সহজভাবে ছোটভাবে তোমাদেরকে এটা বলে দিলাম আর কি। তারপরে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কি? 1 নাম্বার হচ্ছে সংযোজন। সংযোজনের অর্থ হচ্ছে আমরা জানি সংযোজন মানে হচ্ছে যুক্ত হওয়া, অর্থাৎ এখানে দুইটা মৌল বা দুইটা যৌগ মিলে একটি মাত্র যৌগে পরিণত হয়, সেই বিক্রিয়ার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই যে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে হয়ে যায় ফেরিক ক্লোরাইড। এখানে ফেরাস ক্লোরাইড একটা যৌগ, এটা একটা মৌল, এখানে মিলে একটি মাত্র যৌগ ফেরিক ক্লোরাইডে রূপান্তরিত হয়, তাহলে এই বিক্রিয়ার নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। অর্থাৎ দুইটা মৌল বা যৌগ একত্রিত হয়ে একটি মাত্র যৌগে পরিণত হওয়ার নামই হচ্ছে সংযোজন। তাহলে সংযোজন বিক্রিয়া আরেকটা উদাহরণ যদি তোমাদেরকে দিতে যাই, এখানে দেখো ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, এখানে হয়ে যায় MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ফ্লোরিনও বলা যায়। আচ্ছা যেটাই হোক ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তা এটা একটা মৌল, এটা একটা মৌল, এখানে দুইটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, এখানে ছিল একটা যৌগ একটা মৌল, এখানে কিন্তু দুইটাই মৌল।
দুটা মৌল যুক্ত হয়ে যখন একটা যৌগ গঠন করে এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে এইখানে ম্যাগনেসিয়াম ক্লোরিন দুইটা মৌল মিলে হলো একটা যৌগ ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এটা অবশ্যই একটা সংযোজন বিক্রিয়া, তবে এটা আবার সংশ্লেষণ বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটা একটা যৌগ একটা মৌল মিলে আরো একটি যৌগে পরিণত হয়, এটা সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখানে তোমাদের প্রশ্নটা এমন থাকে যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। অর্থাৎ সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। সংশ্লেষণ বিক্রিয়া নয়। ব্যাখ্যা করো। তাহলে দেখা যায় সংশ্লেষণ বিক্রিয়াগুলো অবশ্যই সংযোজন বিক্রিয়ার অংশ, তবে সংযোজন বিক্রিয়া সবগুলোই যে সংশ্লেষণ বিক্রিয়া হবে এমন কোনো কথা নেই। তাহলে এখানে এই প্রশ্নটা তোমাদের একটা হোমওয়ার্ক রইল যে সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। এটা হচ্ছে সংযোজনের ক্ষেত্রে। তারপরে আমি যদি বলি যে আসো যে বিযোজন বিক্রিয়া কি? বিযোজন মানে হচ্ছে ভাঙা। এখানে কি হবে, একটি যৌগকে ভেঙে তুমি একাধিক মৌল বা যৌগে রূপান্তরিত করতে পারবে, সেই ধরনের বিক্রিয়ার নাম হচ্ছে বিযোজন বিক্রিয়া। যেমন একদম কমন একটা উদাহরণ বারে বারে আমরা যেটা প্রয়োগ করি যে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়, এটা একটা বিযোজন বিক্রিয়া। আবার যদি তোমাদেরকে বলি H2O ভেঙে হাইড্রোজেন প্লাস অক্সিজেনে পরিণত হচ্ছে, এটা একটা বিযোজন বিক্রিয়া। ঠিক আছে, যে আমি বললাম যে একটি যৌগ ভেঙে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হওয়ার প্রক্রিয়াটার নামই হচ্ছে বিযোজন বিক্রিয়া। তবে এখানে খুব ভালো আরেকটা দিক মনে রাখার মতো যে এখানে দেখো পানি একটা যৌগ ভেঙে দুইটা মৌলে পরিণত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। এতক্ষণ সংযোজনের ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া পেয়েছি সংশ্লেষণ বিক্রিয়া, যেখানে দুইটা মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। আর এইখানে বিযোজনের ক্ষেত্রে আমরা সবসময় জানি একটা যৌগ থেকে একাধিক যৌগ পরিণত হচ্ছে, কিন্তু যখন এই পানির মতো যৌগগুলা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটা মৌলে পরিণত হচ্ছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে এখানেও আরেকটা প্রশ্ন থাকে যে সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিযোজন বিক্রিয়া, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। অর্থাৎ সকল বিযোজন বিক্রিয়ায় দুটি মৌল পাওয়া যাবে এমন কোনো কথা নেই, কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়ায় অবশ্যই দুটি মৌলের সৃষ্টি হবে। তাহলে সকল বিযোজন বিক্রিয়ায় বিশ্লেষণ বিক্রিয়া, কিন্তু সকল বিশ্লেষণ বিক্রিয়ায় বিযোজন
বিক্রিয়া, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ নয়, বিশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে একটু আগে বললাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। ঠিক তেমনি ভাবে সকল বিশ্লেষণ বিক্রিয়াই বিযোজনের অন্তর্ভুক্ত, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এখানে দুইটা ব্যাখ্যামূলক প্রশ্ন পাওয়া যাচ্ছে দুইটা প্রকারভেদের মধ্যে। এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন যে তোমরা পড়ে নিবে, সেটা হচ্ছে সংযোজন এবং বিযোজনের মধ্যে কমপক্ষে 3টা পার্থক্য পড়ে নিবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার আসো যে প্রতিস্থাপন বিক্রিয়া কি। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে একটির জায়গায় আরেকটিকে স্থাপন, অর্থাৎ কোনো মৌল কোনো যৌগ হতে কোনো মৌলকে অপসারণ করে যদি সেই মৌলের স্থান দখল করে নেয় তার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন মনে করো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড। এখানে জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করে জিঙ্ক তার এই জায়গা দখল করে নিবে। জিঙ্ক হাইড্রোজেনের জায়গায় চলে যাবে, হাইড্রোজেন জিঙ্কের জায়গায় চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে অপসারণ করে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গা দখল করলো, সেই বিক্রিয়ার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ কোনো মৌল যখন কোনো যৌগ হতে অন্য মৌলকে সরিয়ে দিয়ে বা প্রতিস্থাপিত করে নিজে সেই জায়গা দখল করে নেয়, সে বিক্রিয়ার নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা খুব সহজ, এটা তোমরা অষ্টম শ্রেণীতেও পড়ে আসছো প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে হচ্ছে কি দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া খুবই সহজ। দহন বিক্রিয়া নবম শ্রেণীর জন্য তেমন কঠিন কিছুই না, কারণ অষ্টমেও আমাদের এটা নিয়ে আলোচনা ছিল। দহন মানে হচ্ছে কোনো কিছুকে পোড়ানো বা জ্বালানো। তাহলে এখানে দহন বিক্রিয়াটা কি? দহন বিক্রিয়া হচ্ছে কোনো কিছু পোড়াতে বা জ্বালাতে হলে অবশ্য অক্সিজেনের প্রয়োজন হবে। অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পোড়ানোকে বলা হয় দহন। মনে করো কার্বন প্লাস অক্সিজেন, সালফার প্লাস অক্সিজেন, তারপরে কি বলা যায় আর ফসফরাস প্লাস অক্সিজেন, যাই বলো সবকিছুতে এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এখানে হচ্ছে সালফার ডাই অক্সাইড, এমন করে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন অক্সিজেন এভাবে করে বিক্রিয়া হচ্ছে। তাহলে প্রত্যেকটা মৌলের সাথে অক্সিজেনকে যখন তুমি অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া করছে বা অক্সিজেন উপস্থিতিতে তাদেরকে পোড়ানো হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌলকে পোড়ানো বা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে যখন কোনো মৌলকে দহন করা হয়, সে বিক্রিয়ার নাম হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে আজ আমরা জারণ বিজারণ বিক্রিয়া কি, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে সংগঠিত হয় এই বিষয়টা সম্পর্কে জানলাম। জারণ বিজারণ বিক্রিয়া বিভিন্ন প্রকার, যেমন সংযোজন, বিযোজন, প্রতিস্থাপন, দহন, 4টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সম্পর্কে জানলাম। সংযোজনের ক্ষেত্রে আমরা জানলাম যে সকল সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়ার অংশ, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। আবার বিযোজন বিক্রিয়ার ক্ষেত্রে জানলাম যে সকল বিশ্লেষণ বিক্রিয়া বিযোজন বিক্রিয়ার অংশ, কিন্তু সকল বিযোজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়। তাহলে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আশা করি আজ আমি যতটুকু পড়িয়েছি তোমরা আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনেছো এবং কিছুটা হলো উপকৃত হয়েছ। আমি আজ আমার আলোচনা এ পর্যন্তই থাকবে। তার পূর্বে আমি তোমাদেরকে একটু কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে তোমরা একটি প্রশ্ন পড়বে যে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে
ঘটে। ব্যাখ্যা করো। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, ব্যাখ্যা করো। এবং 2 নম্বর হচ্ছে সংযোজন ও বিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য। সংযোজন ও বিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য, কমপক্ষে 3টি পার্থক্য তোমরা জেনে রাখবে। আর এর পূর্বে সংযোজন এবং বিযোজনের 2টা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখে দিয়েছি, ওইগুলা সহ বাড়ির কাজ রইল। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে নন রেডক্স বিক্রিয়ার বিভিন্ন প্রকার ভেদ, তারপর হচ্ছে দর্শক আয়ন টলেন বিকার, আর্দ্র বিশ্লেষণ পানি যোজন ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিছু নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আশা করি এ পর্যন্ত যে কাজগুলো দিয়েছি তোমরা এগুলো সবাই সম্পন্ন করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকবে, সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করবে, নিয়মিত পড়াশোনা করবে এবং সবাই দেশকে ভালোবাসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।